কৃষি যন্ত্রায়নে এখনও বিদেশ নির্ভর বাংলাদেশ। কৃষিতে ব্যবহৃত যন্ত্রপাতি দেশে তৈরিতে বড় বাধা জটিল কর কাঠামো। উদ্যোক্তারা বলছেন, নীতি সহায়তার অভাবে সুযোগ থাকার পরও দেশে উৎপাদন করা যাচ্ছে না কৃষির আধুনিক উপকরণ। বিশ্লেষকরাও বলছেন, সরকারের সুনজরের অভাবে কৃষি যন্ত্রপাতি তৈরিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। একসময় সম্ভাবনা জাগালেও এখন হয়ে যাচ্ছে পুরোপুরি আমদানি নির্ভর দেশে। আগে 1 বিঘা জমি চাষে প্রায় পুরো দিন পেরিয়ে গেলেও এখন ট্রাক্টরের ব্যবহারে একই কাজে সময় লাগে মাত্র কয়েক ঘন্টা। কৃষিতে যন্ত্রের ব্যবহার যেমন কৃষকের শ্রম কমিয়েছে, তেমনি বেড়েছে উৎপাদন ক্ষমতাও। একসময় এসব যন্ত্রপাতির বেশিরভাগই তৈরি হতো দেশেই। সাধারণত কাঁচামাল আসতো বিদেশ থেকে, তার সঙ্গে দেশীয় প্রযুক্তি ও শ্রমেই তৈরি হতো প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি। কিন্তু উদ্যোক্তারা বলছেন, কৃষি যন্ত্রপাতি তৈরির এই হালকা প্রকৌশল শিল্পে চড়া কর কাঠামোই এখন বড় বাধা। সরকার বলছে, সবাই বলছে যে বাংলাদেশ স্বনির্ভর হোক, ম্যানুফ্যাকচারিং তৈরি হোক, বাট একটা জায়গায় বলছে যে দরকার নাই। কোন জায়গাটাই? সেটা হলো আমাদের কাস্টমস। কৃষি যন্ত্রপাতি তৈরির জন্য সুপরিচিত উত্তরের জেলা বগুড়ার হালকা প্রকৌশল খাতের উদ্যোক্তারা বলছেন, বিদেশ থেকে যন্ত্র আমদানিতে করের বোঝা নেই, কিন্তু যন্ত্রাংশ আমদানিতে গুনতে হচ্ছে চওড়া শুল্ক। আমাদের যে র মেটেরিয়াল যেটা, এইটাতে যে কৃষির জন্য আমরা সেপারেট করে যে ট্যাক্স ফ্রি নিয়ে আসবো, সে অপশন আমাদের নেই। কিছুটা ভ্যাট আছে এবং ট্যাক্সও আছে। এবং আর একটা জিনিস, যে আমরা যখন ধরেন যদি কৃষি সেক্টরে যদি ভ্যাট না থাকতো, তাহলে বড় বড় কোম্পানির কাছে আমরা যখন মাল বিক্রি করি চুক্তিভিত্তিক, যে আমরা এই মালটা নিব, ওরা কিন্তু আমাদের থেকে নেই, ট্যাক্স কেটে নেই। উদ্যোক্তাদের অভিযোগ, শুধু আমদানি করা যন্ত্রাংশই নয়, দাম বেশি দেশীয় নানা উপকরণেরও। আমাদের কৃষি যন্ত্রপাতি এইগুলা ট্যাক্স ফ্রি আসে, আর আমরা যেগুলো তৈরি করি এই মালগুলো ট্যাক্স ফ্রি না হওয়ার কারণে এই বিদেশ থেকে কাঁচা মালটা আসার এই ট্যাক্স সহ আসার কারণে আমাদের খরচাটা বেশি পড়ে যায়। আর বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তির ব্যবহার ছাড়া সম্ভব নয় আধুনিক কৃষি। আর কৃষির স্বনির্ভরতা ধরে রাখতে হলে অবশ্যই যন্ত্রায়নেও হতে হবে স্বয়ংসম্পূর্ণ। আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্স, সাপ্লাই চেইন ডিপেন্ডেন্স, ম্যাক্রো ইকোনমির উপর প্রেশার, ডলারে আমাকে ইম্পোর্ট করে হচ্ছে, যে এই পুরো জিনিসটাই আমরা একটা ভালনারেবল জায়গায় আছি। এবং এটা আমাদের এগ্রিকালচার সেক্টরকে আরও শক্তিশালী করা দুই দিক থেকে, একটা হলো ফুড সিকিউরিটির দিক থেকে, আর একটা হলো এগ্রিকালচারকে আপনি ভ্যালু এডিশনে নিয়ে অ্যাগ্রো প্রসেসিংয়ে নেওয়া, সেটার ক্ষেত্রে এটা একটা বড় বাধা। সুতরাং এই জায়গা আমাদেরকে উন্নত করতেই হবে। দেশে কৃষি যন্ত্রপাতির উৎপাদন বাড়ানো না গেলে আগামী দিনে কৃষি পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধির আশঙ্কার কথাও বলছেন বিশ্লেষকরা। আর তাতে রয়েছে খাদ্যপণ্য উৎপাদন কমার শঙ্কাও। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। নীতির সংকটে সম্ভাবনা থাকার পরও খেলনা শিল্পের সুবিধা করতে পারছে না দেশীয় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, খেলনা আমদানির চেয়ে এর কাঁচামাল আমদানিতেই শুল্ক অনেক বেশি। এ সময় এনবিআর সদস্য জানান, শুল্ক ছাড় দেওয়ার ক্ষমতা রাজস্ব বোর্ডের নেই। আর IMF এর শর্ত থাকায় বছরের মাঝখানে শুল্ক ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। বিশ্বে খেলনার বাজার প্রায় $325 বিলিয়ন। বড় এ বাজারে বাংলাদেশের রপ্তানি 2022-23 অর্থ বছরে ছিল মাত্র $7.70 কোটি। উদ্যোক্তারা বলছেন, চড়া শুল্কের কারণে সম্ভাবনা থাকার পরও মানসম্মত খেলনা তৈরি করা যাচ্ছে না দেশে। কাঁচামাল আমদানিতে বন্দরের জটিলতা তো আছেই। বর্তমান টয় যেটা আছে, দিস ইজ এ পিস অফ টেকনোলজি। আমার মনে হয় আমাদের দিকে সুদৃষ্টিতে তাকানো উচিত, ম্যানুফ্যাকচারের দিকে তাকানো উচিত। বাংলাদেশকে বাঁচিয়ে থাকার জন্য আমাদের সুন্দর সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছে, বাংলাদেশের একটা লোগো দিয়ে আমরা ব্র্যান্ড ইন্ডাস্ট্রি। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ক্ষতিকর রাসায়নিক মুক্ত কাঁচামাল দিয়ে খেলনা তৈরি করা হোক, এটাই চায় পরিবেশ অধিদপ্তর। পরিবেশ বান্ধব শিল্প পরিণত করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যে টক্সিক কেমিক্যাল ফ্রি প্লাস্টিক প্রোডাক্ট আমরা প্রত্যাশা করি। খেলনা শিল্পের প্রসারে নীতি সহায়তার তাগিদ দেন ডিসিসিআই সভাপতিও। আমাদের যে জিনিসগুলোকে নিয়ে আমরা যদি যেতে পারি, মানে ইউরোপিয়ান মার্কেটস, অ্যাডভান্স ডেভেলপ মার্কেটস, টু শোকেস দ্যাট আমরা কি কি বানাতে সক্ষম। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জানান, ট্যারিফ কমিশনের নীতি এবং
IMF এর শর্তের বাইরে শুল্ক সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। ট্যারিফ কমিশনের সাথে আলোচনা ছাড়া কিন্তু আমরা কোনো ট্যারিফে চেঞ্জ করতে পারবো না। এট দ্য সেম টাইম আরেকটা জিনিস আছে যে IMF এর শর্তের কারণে আমরা কিন্তু চাইলে কোনো এক্সেমশন দিতে পারি না। অনুষ্ঠানে এলডিসি গ্রাজুয়েশনের পরও বাংলাদেশের রপ্তানি শিল্পে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট কর্মকর্তা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। টানা 1 বছর খেলাপি থাকার ঋণ অবলোপনের সুযোগ চেয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি। বর্তমানে 2 বছর মন্দ এবং ক্ষতিকারক মানের ঋণ খেলাপি থাকলে তা অবলোপন করা যায়। এর মাধ্যমে হিসেবের খাতা থেকে বিপুল খেলাপি ঋণ মুছে ফেলতে যাচ্ছে ব্যাংকগুলো। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে এবিবি এর বাইরেও আরও কয়েকটি দাবি তোলে, যার মধ্যে রয়েছে সব লেনদেন ডিজিটাল করা, সিএমএসএমই খাতে ঋণ শ্রেণীকরণে ছাড়, গৃহ ঋণের সীমা 5 কোটি টাকায় উন্নত করা এবং ব্যক্তিগত ঋণের সীমা 40 লাখ টাকা করা। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় গভর্নর সংগঠনটির বেশ কয়েকটি দাবি গ্রহণ করলেও বাকি দাবিগুলো আমানতকারীদের স্বার্থ বিরোধী হওয়ায় নাকচ করে দেন বলে জানা গেছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের সঠিক সময়ে নিলাম না হওয়ায় বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে বিভিন্ন পণ্য স্ক্র্যাপে পরিণত হয়েছে। প্রায় 70 কোটি টাকা মূল্যের গাড়ি সহ বিভিন্ন পণ্যের স্ক্র্যাপ বিক্রি করা হয়েছে সবশেষ নিলামে। সংশ্লিষ্টরা বলছেন, নিলাম আইনের সংস্কার করা না হলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না। চট্টগ্রাম কাস্টমসের অকশন সেরে খোলা আকাশের নিচে বছরের পর বছর পড়ে আছে মার্সিডিস ব্র্যান্ডের বিলাসবহুল এই গাড়িটি। ধরেছে মরিচা, চুরি হয়ে গেছে গাড়ির যন্ত্রপাতি। শুধু এই গাড়ি নয়, আইনি বেড়াজালে বিলাসবহুল অনেক প্রাইভেট কার, ট্রাক সহ বিভিন্ন ধরনের 74টি যানবাহনের শেষ পরিণতি হয়েছে স্ক্র্যাপ হিসেবে। এছাড়া বন্দরে পড়ে আছে 295টি গাড়ি। এর মধ্যে আইনি জটিলতায় খালাস করা যাচ্ছে না 190টি। 2008 থেকে 2012 সালের মধ্যে কারনেট সুবিধায় আনা 112টি বিলাসবহুল গাড়ির ক্ষেত্রেও ঘটে একই ঘটনা। 8 বার নিলামে তুললেও কাঙ্ক্ষিত দাম পায়নি কাস্টমস। আওয়ামী লীগের সাবেক এমপিদের 24টি বিলাসবহুল গাড়ি সম্প্রতি নিলামে ডেকে উপযুক্ত দাম না পাওয়ায় স্থগিত করা হয় দ্বিতীয় নিলাম। বন্দরের বাইরের যে শেডে সেখানে আমাদের কিছু মাল ছিল, মানে কার দীর্ঘদিন যাবত ছিল। পরে ওগুলা আমাদের নৌ পরিবহন উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা কিন্তু স্ক্র্যাপ করে বিক্রি করে দিয়েছি। আর এখন যেগুলো আছে, আমি তো বললাম এর এগনেস্টে অনেক মামলা আছে, তো মামলা নিরসন, মামলা শেষ না হলে তো আমরা আসলে এটা অকশনে দিতে পারি না। কাস্টমসের ধীরগতির নীতির ফলে বন্দরে বাড়ছে নিলামযোগ্য পণ্য। কোটি কোটি টাকা দামের গাড়ি যে পুষে এখন 1000 টাকা বিক্রি হতে কষ্ট হবে। তো এটা অবশ্যই আমি তো বলবো কর্তৃপক্ষ দায়ী। কর্তৃপক্ষ একটা টিম করে দেওয়া উচিত। কোনো কথা নাই, এগুলি নিয়ে আইনি হলে আইনি জটিলতা নিরসন করে দ্রুত নিষ্পত্তি করা। নিলাম প্রক্রিয়া স্বচ্ছ করা উচিত। নিলাম প্রক্রিয়া এটা মানদাতার আমলে নিলাম প্রক্রিয়া কাস্টম অ্যাক্ট যেটা আছে সেটা অনেক বছর আগের, এটাকে রেগুলারাইজ করে নতুন করে এটার সংস্কার করা উচিত। এদিকে চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য পণ্য ভর্তি কন্টেনার রয়েছে 10,032 টিউএস। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা ওয়েল ডিপো থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত জেট ফুয়েলের পাইপলাইনের উদ্বোধন হয়েছে। 170 কোটি টাকার এই পাইপলাইন উদ্বোধন করেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। দেশের কোনো বিমানবন্দরে এ ধরনের সুবিধা এই প্রথম। এই পাইপলাইনের মাধ্যমে পতেঙ্গা ডিপো থেকে সরাসরি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ করা হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরে দৈনিক গড়ে 2 লাখ থেকে 2,50,000 লিটার জেট ফুয়েল প্রয়োজন হয়। হজ মৌসুমে এ চাহিদা বেড়ে দাঁড়ায় প্রায় 3 লাখ লিটারে। এতদিন ভাউচারের মাধ্যমে ট্রাকে করে জ্বালানি পরিবহন করা হতো, যেখানে 15 থেকে 20টি ট্রিপ এবং সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগত। নতুন পাইপলাইনের মাধ্যমে মাত্র 90 মিনিটেই জ্বালানি সরবরাহ সম্ভব হবে। এতে বছরে অন্তত 2.5 কোটি টাকা সাশ্রয় হবে।
দেশে ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে 165 টাকা, আর ব্যাংক কিনছে 157 টাকা দরে। ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 142 টাকা আর কিনছে 137 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90, আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি 82 টাকা আর ক্রয় 76 টাকা। ইলেকট্রনিক্স ও হোম অ্যাপিয়ারেন্স ব্র্যান্ডের কঙ্কার ফ্যামিলি রিয়েলিটি শোর সিজন 4 শুরু হতে যাচ্ছে। কঙ্কার সেরা পরিবার শিরোনামের এই অনুষ্ঠানটি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শুরু হবে, যেখানে থাকবে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার গেমস, তারকাদের উপস্থিতি এবং রান্নার প্রতিযোগিতা। অনুষ্ঠানটি কর্পোরেট অফিসের হলরুমে সংবাদ সম্মেলনের নতুন সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় কঙ্কার শীর্ষ কর্মকর্তারা, যেখানে কনকা গ্রুপের জিএমডি নুরুল আফসার জানান প্রতিষ্ঠানটি হোম অ্যাপিয়ারেন্সের পণ্যে কিছু যন্ত্রাংশ আমদানি করে দেশেই অ্যাসেম্বলিং করছে। শুধু গাড়ি নয়, এবার বিমানও চলবে ব্যাটারিতে, এমন চমক নিয়ে এসেছে মার্কিন এক প্রতিষ্ঠান। এরই মধ্যে ব্যাটারি চালিত পণ্য পরিবহনকারী কার্গো বিমানে পরীক্ষামূলক উড্ডয়নও সম্পন্ন হয়েছে। সম্প্রতি নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর বার্গেনের বাসিন্দারা বিরল এক অভিজ্ঞতার মুখোমুখি হলো। ইতিহাসে প্রথমবারের মতো ব্যাটারি চালিত বিমান উড়ল বার্গেনের আকাশে। যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এই বিমান তৈরি করেছে। বিটা টেকনোলজিস ব্যাটারি চালিত বিমানটির নাম দিয়েছে আলিয়া। মাত্র 40 মিনিটে একবার চার্জ দিয়ে সর্বোচ্চ 400 কিলোমিটার উঠতে পারে আলিয়া। পরীক্ষামূলকভাবে 55 মিনিটে 100 মাইল পাড়ি দেয় বিমানটি। আগামী কয়েক মাস বন্দরনগরী স্টাভাঙ্গার থেকে বার্গেন পর্যন্ত আরও কিছু পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল জুন মাসে এটি নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে যাত্রীদের নিয়ে প্রথম বৈদ্যুতিক প্রদর্শনী ফ্লাইট পরিচালনা করে। ব্যাটারি চালিত বৈদ্যুতিক বিমানটি 560 কেজি বা আধা টন পর্যন্ত ভার বহন করে। এটি সফল হলে এভিয়েশন শিল্পে বড় ধরনের পরিবর্তনের সূচনা করবে কার্বন নিঃসরণ কমাতে। বর্তমানে বিশ্বের গ্রিনহাউস নির্গমনের 3% জন্য দায়ী জেট ফুয়েল চালিত বিমানগুলো। তবে বিমান বিশেষজ্ঞরা বলছেন, বৈদ্যুতিক বিমানের ক্ষেত্রে রেঞ্জ এখনও প্রধান সীমাবদ্ধতা। এমনকি সেরা লিথিয়াম আয়রন ব্যাটারিগুলো ভারী এবং জেট জ্বালানির তুলনায় অনেক কম শক্তির ঘনত্বের। এই জন্য ব্যাটারি নির্মাণেও আনতে হবে বড়সড় পরিবর্তন। মেহের মনি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি বিজনেস এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।